মানবাধিকার কর্মী হিসেবে আপনি এই ঘটনাকে কিভাবে আসলে মূল্যায়ন করতে চান বা ব্যাখ্যা করতে চান? শুধু গ্রেফতারের বিষয় নয়, ব্যক্তিগতভাবে তাকে জেলে কাটাতে হয়েছে ২.৫ বছর এই সময়টি, এবং তাকে নানান ধরনের সাফারিংসের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে এই সময়। সেটি আসলে কিভাবে দেখেন একজন মানবাধিকার কর্মী হিসেবে? দেখেন, একজন মানবাধিকার কর্মী হিসাবে বলেন বা একজন নাগরিক হিসাবে বলেন, একটা জিনিস খুবই স্পষ্ট, সেটা হচ্ছে স্পষ্ট করেই আমাদের বলতে হবে যে ২০১৫ সালের শুরুর দিকেই যদ্দূর মনে পড়ে যে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যখন বিদেশ থেকে ওনার সাক্ষাৎকার দিচ্ছিলেন, ওনার বক্তব্য প্রচার করছিলেন একটা অনুষ্ঠানে, এবং সেটি যখন ইটিভি লাইভ প্রচার করছিল, যদ্দূর মনে পড়ে লাইভ প্রচার ছিল, এবং সেইটা প্রচারের মধ্য দিয়ে যে কথাবার্তা উনি বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, বিদেশে যারা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে বলেছেন, একজন রাজনীতিবিদ হিসাবে তো কথা বলতে পারে, এবং সেই কথার কোনো অংশ বা সম্পূর্ণটা কেউ চাইলে প্রচার করতেও পারে, নাও পারে, মূল বিষয়টা প্রচার করতে পারে, এটাই স্বাভাবিক। এখন আমরা কি দেখলাম যে ৫ তারিখে এটা প্রচার হওয়ার পর ২৪ ঘন্টাও পার হলো না, যদ্দূর আমার কয়েক ঘন্টার মধ্যে এই অফিসটিকে গোয়েন্দা সংস্থাগুলো এবং বিশেষ করে ডিজিএফআই ঘেরাও করে ওনাকে উঠিয়ে নিয়ে গেল ভোর রাত্রে। এক ধরনের, এটাকে বলে কিভাবে বলবো, এইটার সাথে মানে গুমের যে একটা কালচার, সেইটার কিন্তু সাদৃশ্যতা আছে। কারণ আপনাকে একটা মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন উইদাউট এনি ওয়ারেন্ট, উইদাউট এনি রিজন। জি, তিনি বলেছেন যে আমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল। তো এই জায়গাটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি খেয়াল করে থাকেন, গতকালকে আমরা যে আমাদের গুম কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর গতকালকে আমরা প্রেসের সাথে কথা বলেছি, এবং সেখানে কিন্তু আমরা যখন প্রসঙ্গ আসছে ইন্টেলিজেন্স এজেন্সির কার্যক্রম নিয়ে, বিশেষ করে ডিজিএফআই এর ব্যাপারে, আমরা বলেছি পরিষ্কার করে যে ডিজিএফআই এর ব্যান আমরা চাচ্ছি না, কিন্তু সংস্কারটা চাচ্ছি। ডিজিএফআই এর কোনো কাজ না ব্যাংক দখল করা, মিডিয়া দখল করা, তাই না? আপনি আজকে চমৎকারভাবে বলছেন জেল, জুলুম, গুম, এটার সাথে দখল শব্দটা লাগিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই ইটিভিও দখল করা হয় ওই বছরই ২৫শে নভেম্বর এটি দখল করা হয়। মানে এটি একটি প্রক্রিয়া ছিল, একটি ধারাবাহিক। দেখেন দখল করে কাদের হাতে দিল, কি পদ্ধতিতে দিল, আপনারা যদি দেখেন তাহলে তো খুব স্পষ্ট যে সরকার তার সমর্থক গোষ্ঠীকে একটা দখলবাজির মধ্য দিয়ে হস্তান্তর করে দিল তার সমর্থকদের হাতে বা তার পছন্দের লোকদের হাতে। এবং সেই বেহায়ারা, এই পছন্দের লোকরা আমার আপনার মতো মানুষ, আমি আপনিই বেহায়া, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ তারা তো এই সব আমাদের জাতি হিসেবে তো আমাদেরই ভাই, এইভাবেই টকশোতে কথা বলেছেন, এইভাবেই আপনার সাংবাদিকতা করেছেন। তারাই আবার নির্লজ্জের মতো সেই দখলদারিত্বকে সমর্থন করে সেইটাতে বসলেন। কেউ সিইও হিসেবে বসলেন, কেউ বিভিন্ন পদে বসলেন, পুরানা অনেককে এখান থেকে চলে যেতে হলো। এবং এটি তো শুধুমাত্র একটা মিডিয়া হাউসের সাথে লাভ লোকসান অনেক কিছু, এখানে তো একটা কর্মসংস্থান আছে, বিনিয়োগ আছে। এবং দেখেন, এই যে নভেম্বর মাসের দখল পূর্ণরূপে দখলটা হয়ে গেল, তারপর আমরা কিন্তু অনেক জিনিস জানি, কিভাবে কার বেতন বৃদ্ধি করা হলো, কিভাবে এই জায়গা সিইও সাহেব তার নিজস্ব বলয় তৈরি করলেন, পারিবারিক প্রতিষ্ঠানের মতো আচরণ করলেন, এবং নোংরামিও করলেন। সেটাও কিন্তু পত্রপত্রিকায় বিভিন্ন সময় এসছে বা বিভিন্ন গণমাধ্যমে, মানে বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি। তার মানে কি, নষ্টভ্রষ্ট লোক দিয়েই কিন্তু এই কাজগুলি করা হতো, এবং কোনো জবাবদিহিতা ছিল না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে আপনি ব্যবহার করছেন এমন সব কাজে, যেটা আপনার ব্যক্তি লাভ, ক্ষমতায় থাকার নিরাপত্তার জন্য এই কাজগুলি করা, এই কাজগুলি করেছেন। আর ক্ষতিগ্রস্তটা কে হলেন? এটার যিনি সিইও ছিলেন, তিনি শুধু কি তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো,
তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হলো এবং তার এই প্রতিষ্ঠানের ধারে কাছেও তার আসার সুযোগ ছিল না 5ই আগস্টের আগ পর্যন্ত। আমরা কি দেখলাম, পরবর্তীতে 5ই আগস্টের পরে এটা আবার তিনি তার নিয়ন্ত্রণে নিতে পারলেন এবং এই যে দীর্ঘদিন তার মালিকানাটা ছিল না, এই সময়ের কালের যে আয় থেকে তো উনি বঞ্চিত হলেন। জি, এই সময়কালের দেখেন, যেই 21শে টেলিভিশনের একটা মানুষের ভিতর একটা আস্থার জায়গা ছিল যে ইটিভি কি বলে, এরকম দু একটি প্রতিষ্ঠানের খবরগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, কিন্তু এই যে 15 সালের পর থেকে এই জায়গাটা কিন্তু ছেদ ঘটে গেল এবং এইটার মূল্য কিন্তু অনেক, এটার ব্যাপ্তি বলেন মূল্য বলেন অনেক বেশি। এই ক্ষতিটাকে কিন্তু কেউ পুষিয়ে দিতে পারবে না। এই ক্ষতিটা এমনই ক্ষতি হলো যেটা আপনি টাকা দিয়েও পোষাতে পারবেন না। বা এই যে সিও সাহেবকে দীর্ঘদিন জেলের ভিতর রাখা হলো, মানে ওনাকে চিকিৎসাও নিতে অনেক ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পেয়েছেন। এইখানে যে একটা বিপুল পরিমাণ অর্থের সংস্থান তাকে করতে হয়েছে যেভাবেই করুক না কেন, এবং এই সময়কালের কোনো প্রফিটের মুখ তিনি দেখেন নাই। এই সময়কালে বরং তিনি যে একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন 21শে টেলিভিশনকে, সেই জায়গাটাও 21শে টেলিভিশন কিন্তু ওই মুহূর্ত থেকে ধরে রাখতে পারেনি। এটা সরকারের একটা মাইক হিসাবে ব্যবহার হতে লাগলো এবং এইখানে দলাদলি, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে 21শে টেলিভিশন চলে গেল, যেমন চলে গেছে ইসলামী ব্যাংক, এরকম অনেক প্রতিষ্ঠান তো দখল হয়েছে। নূর ভাই, আমি একটু যোগ করি, আপনি বলছিলেন যে আর্থিক যে একটি ক্ষতির তিনি শিকার হয়েছেন বা পরবর্তীতে প্রতিষ্ঠান যে ক্ষতির মুখে পড়েছে, সেই বিষয়ে আসলে প্রতিকার পাওয়ার কোনো জায়গা কি আসলে ওনার আছে কি? দেখেন, যে কেউ কিন্তু তার ক্ষতির দাবিটা করতে পারেন এবং সেটা আইনসম্মতভাবেই তিনি করতে পারেন, আইনের আশ্রয় তিনি নিতে পারেন। কিন্তু সব সময় কিন্তু যে জিনিসটা দেখবেন যে আইনে অনেক ব্যবস্থা থাকলেও বাস্তবতার কারণে প্রয়োগের জায়গাটায় কিন্তু অনেক সময় আমরা দেখি দুর্বলতা। এবং আপনি দেখেছেন রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বিভিন্ন সময় কোর্টের অনেক নির্দেশনা আসে, কিন্তু পরে বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যায় দেখি না, খুব একটা বাস্তবায়িত হচ্ছে না। তো এখানে তো তিনি তো অবশ্যই দাবি করতে পারেন, কারণ এটা তো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটাকে দখল করে আইনের ব্যত্যয় ঘটিয়ে দখল করে যারা এই দীর্ঘ সময়ে এটার ক্ষতি সাধন করলো, তাদের কাছে তো ক্ষতিপূরণ চাওয়া যাইতেই পারে, থ্রু কোর্ট যেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা একটা দিক যে ওনার বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর একটা দিক হচ্ছে ওনাকে যারা এই যে বেআইনিভাবে আইনের বাইরে যে আটক রাখলেন, নির্যাতন করলেন, সেই জায়গাটা কি হবে, এটা একটা বড় প্রশ্ন আসছে। সেটার জন্য ওনাকে আসলে আইনের আশ্রয় যেতে হবে। কতটা উনি রেমেডি পাবেন সেটা বলা খুব কঠিন, বাস্তবতার সাথে মিলিয়ে তো বিষয়গুলি দেখবে। তবে আমি মনে করি দৃষ্টান্ত হিসাবে আইনের আশ্রয় যাওয়া উচিত।